দরজা খুলে বড় মা ঘরের ভেতরে আসতেই দরজার সামনে আমায় দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা অবাক হয়েই প্রশ্ন করল, কি রে মিতু, তুই এখানে কি করছিস? বড় মার প্রশ্নের উত্তর কি দেব ভেবে না পেয়ে মাথা চুলকাতে লাগলাম। আসলে বড় মা, আমি আরমান ভাইকে খেতে যাওয়ার জন্য ডাকতে এসেছিলাম। ও ডাকা হয়ে গেছে, এবার যা এখান থেকে। আর শোন, আরমান খেতে ডাকার জন্য আমি আছি, তোকে এত কষ্ট করতে হবে না, বুঝেছিস? জি বড় মা, মাথা নিচু করে কথাটা বলেই ঘর থেকে বেরিয়ে এলাম। যাক বাবা, বেঁচে গেছি। তবে ছোটবেলা একটা জিনিস খুব ভালোভাবেই লক্ষ্য করেছি আমি। কেন জানি বড় মা সব সময় আমায় এড়িয়ে চলে, বেশি কথাই বলে না। আর যদিও এক আধটু কথা, তাও সব সময় খিচখিচ করে। ধুর, এসব কথা আমি কেন ভাবছি? বড় মার স্বভাবই তো খিচখিচ করা, সবার সাথেই করে। তবে আমার টেনশন হচ্ছে আরমান ভাইকে নিয়ে। ভাইয়া আজকেও ভার্সিটিতে টিপটিপ হয়ে যাবে, আর ভার্সিটির মেয়েরা চকোলেটের মতো চিবিয়ে চিবিয়ে খাবে। ধুর, অসহ্য। ভার্সিটির জন্য রেডি হয়ে বসার ঘরে আসতেই আমার চোখ ছানাবড়া। এ কি দেখছি আমি? এ যে ভাইয়া, আমার দেওয়া শার্টটা পরেই আছে। এই মুহূর্তে আমার লুঙ্গি ডান্স দেওয়া উচিত, এটা ভেবে যে উনি আমার পছন্দের শার্টটা পরেছেন, সেটা যতই খারাপ হোক না কেন। কিন্তু এই মুহূর্তে আমার রাগ হচ্ছে, ভীষণ রাগ হচ্ছে। বেছে বেছে একটা ফ্যাকাশে রঙের শার্ট বের করেছিলাম যাতে ভাইয়াকে প্রতিদিনের মতো হ্যান্ডসাম না দেখায়। কিন্তু এখন তো দেখছি ভাইয়াকে এই রংটা এমন ভাবে খাপ খেয়েছে যেন কোনো ফিল্মের হিরো। ধুর বাবা, সব মেহনত পানি হয়ে গেল। রাগে গোজগোজ করতে করতে খেতে বসলাম, কিন্তু খাবার গলা দিয়ে কিছুতেই নামলো না। বারবার ভাইয়ার দিকেই চোখ যাচ্ছে, আর তার চোখে চোখ পড়তেই সাথে সাথে চোখ নামিয়ে নিচ্ছি। খাওয়া শেষ হতেই ভাইয়া বেরিয়ে গেল, তার পিছু পিছু আমি আর ছায়াও বেরোলাম। ভার্সিটিতে পৌঁছেই গাড়ি থেকে নেমে চলে আসব, তখনই ভাইয়া পেছনে ডাকলেন। আমি পিছু ফিরে দেখি আরমান ভাই গাড়িতে হেলান দিয়ে দুই হাত বুকে ভাঁজ করে আমার দিকে বাঁকা হেসে তাকিয়ে আছে। তোর পছন্দ আছে বলতে হবে। সত্যি শার্টটা একদমই পারফেক্ট আমার জন্য, তাই না? খুব বুঝলাম। ভাইয়া যে আমাকে পোচাচ্ছে তা খুব ভালো করেই বুঝলাম। তাই নিজের মাথার চুল নিজেই ছিঁড়তে ছিঁড়তে ভার্সিটির ভেতরে চললাম। নিজের ওপরে রাগ হচ্ছে, কেন যে ওই শার্টটা বের করতে গেলাম কে জানি। ভার্সিটিতে প্রবেশ করতেই চোখ গেল সামনের মাঠে। খোকন তার বন্ধুদের সাথে আড্ডা দিয়ে। হারামজাদা আমার উপর বাজে নজরে তাকায়। এর তো আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। এর জন্যই কাল আমায় ভাইয়া সবার সামনে এত এত অপমান করেছিল। নিজের গলার ওড়নাটা ঠিক করতে করতে তার দিকে এগোলাম। বলা যায় না এই ছেলে আবার আমার দিকে নজর নিক্ষেপ করতে পারে। ভালো করে ওড়না কোমরে বেঁধে খোকনের কাছে গিয়ে কোনো কথা ছাড়া উড়াধুরা পিটুনি শুরু করে দিলাম। হতচ্ছাড়া শয়তান কোথাকার, মেয়েদের দিকে বাজে নজরে তাকানো, তাই না? আজ দেখাচ্ছি মজা তোকে। আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। এই নে এই নে, এটাও নে ওটাও নে, সাথে আর একটা নে, বোনাস আর একটা নে, আবারও নে। মুখে যা আসছিল তাই প্রলাপ বকতে বকতে বেদম পিটিয়ে যাচ্ছি তাকে। শরীরের সর্বশক্তি দিয়ে পিটোচ্ছি। সবাই আমাকে আটকানোর চেষ্টা করছে, কিন্তু আমি আমার হাত ধরলে পা দিয়ে মারা শুরু করছি। কিছুতেই আজ ছাড়ব না ওকে। মেয়েদের দিকে বাজে নজরে তাকানো সারা জীবনের জন্য ঘুচিয়ে দেব আজ। নিকৃষ্ট প্রাণী কোথাকার। আমি খুব তৃপ্তি নিয়েই খোকনকে পিটিয়ে যাচ্ছি, এমন সময় আমার হাতে হেঁচকা টান অনুভব করলাম। টাল সামলাতে না পেরে কিছু একটা ওপর হুমড়ি খেয়ে পড়লাম। নিজেকে সামলে সামনে তাকাতেই দেখি আমি আরমান ভাইয়ের বুকে পড়ে রয়েছি। ভাইয়া দাঁতে দাঁত পিষে আমার দিকে তাকিয়ে বলল, মন ভরেছে? না ভরেনি, আমি ওকে আরো কয়েক ঘা মারব। বলেই ভাইয়ার থেকে নিজেকে ছাড়াতে চাইলে ভাইয়া আরো জোরে আমার হাত চেপে ধরে। কিন্তু ওর ভরে গেছে। ভাইয়ার কথার আগাগোড়া কিছু না বুঝেই তার দিকে ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকালাম। স্টুপিড কোথাকার, যখন শরীরে বিন্দুমাত্র শক্তি নেই তখন এই শরীর নিয়ে একটা ছেলেকে মারতে এসেছো কি তার মনের তৃপ্তি মেটানোর জন্য? ভাইয়া কথাটা একটু আস্তে বলায় সবার কানে কথাটা না গেলেও আমার কাছে কথাটা একটা কারেন্টের শকের মতো লাগলো।
অবাক হয়ে খোকনের দিকে তাকাতেই আমার চোখ কপালে উঠল। এই ছেলেকে আমি এক্ষুনি মেরে মেরে আধমরা করলাম, সে এইভাবে ফিট হয়ে দাঁড়িয়ে আছে কি করে, তাও আবার ঠোঁটের ওপর হাত বোলাচ্ছে। ওকে দেখে মনে হচ্ছে ও আমার মার 9 ছোঁয়াগুলোই অনুভব করেছে। ছোটবেলা নিশ্চয়ই হরলিক্স খাইনি, তাই আজ এই অবস্থা। আমি খুবই ইনোসেন্ট মার্কা চেহারা বানিয়ে ভাইয়ার দিকে তাকালাম, যেন এবারের মতো আর আমায় কোনো শাস্তি না দেয়। কিন্তু ভাইয়া দাঁতে দাঁত চেপে হিসহিসিয়ে বলল, তোকে আমি বাড়ি গিয়ে দেখব, অনেক হিসেব বাকি তোর সাথে, বলেই গটগট করে চলে গেল। আর আমি অসহায়ের মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছি। না জানি বাড়িতে আমার জন্য কি অপেক্ষা করছে। চলবে।